যে নবম পে স্কেল বাস্তবায়ন হইলো, কিন্তু বাস্তবায়ন হওয়ার পরে কি সরকারি কর্মচারীদের স্বভাব চরিত্র পরিবর্তন হবে? আজ পর্যন্ত কি কখনো আপনারা শুনেছেন যে কোনো কর্মকর্তা পে স্কেলের জন্য আন্দোলন করছে বা দাবি করছে? কেউ করে না। আমাকে যেই তারিখে পে স্কেল আপনি কার্যকর করবেন সেই তারিখ থেকেই আমাকে সকল আর্থিক সুবিধা আমাদেরকে দিতে হবে। আপনার ভান্ডে যদি টাকা না থাকে আপনি আমাকে পরে দেন, কিন্তু আমাকে বকেয়া দিতে হবে। আমাদের দাবি হচ্ছে পে স্কেলটা এক ধাপেই যাতে বাস্তবায়ন হয়। তো আপনি আমাকে সুবিধা দিবেন 5 বছর, এই সুবিধার ভিতরে সেটা বাস্তবায়ন করতেই যদি আপনার 3 বছর লাগে, তাহলে আপনি আমাকে সুবিধা দিলেন কয় বছরের? তাহলে তো আমার এই পে স্কেল দেয়া না দেওয়ার কোনো কিছু কোনো উপকার আসবে না। সুপ্রিয় দর্শক, সোনালী নিউজের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসাইন। আমার সঙ্গে আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আব্দুল মালেক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নবম পে স্কেল। আমাদের গণমাধ্যমে অনেক ধরনের খবর আসছে, আমরা এসব খবর এবং এর খবরের ভেতরের খবরগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা সর্বপ্রথম আব্দুল মালেক ভাইয়ের কাছে যাব। আমরা শুরুতেই আলোচনা করতে যাচ্ছি যে এই নবম পে স্কেলটা কেন আপনাদের এত জরুরি, যেটা নিয়ে আপনারা আপনাদের কমিটি থেকে বা আপনাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন করছেন এবং বিভিন্ন দাবি দাবা করছেন। এটা কেন আসলে জরুরি? ধন্যবাদ সোনালী নিউজকে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পে স্কেল হচ্ছে সরকারি চাকরিতে যারা থাকেন তাদের বেতন বৃদ্ধির একটা প্রক্রিয়া, যেটা প্রতি 5 বছর পর পর হয়ে আসছে। একেবারে সেই চাকরির শুরু থেকেই প্রতি 5 বছর পর পরই পে স্কেল দেওয়া হয়। তো এই পে স্কেলের মাধ্যমেই কিন্তু আমাদের যে স্কেল সেইটা পরিবর্তন হয়, গ্রেড পরিবর্তন হয় না, কিন্তু স্কেলটা পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন 2015 সালে 8,250 টাকা যে স্কেলটা ছিল, সেটা পরবর্তী স্কেলে এসে বা পে স্কেলে এসে যেখানে নির্ধারণ করবে সেখানে ওই স্কেলটা চলে যাবে, কিন্তু এছাড়া আর ওই স্কেলটা যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর একটা যাওয়ার সুযোগ আছে, সেটা হলো পদোন্নতি। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী পদোন্নতি পায় তাহলে সেই ক্ষেত্রে গ্রেডও পরিবর্তন হয় এবং সাথে সাথে স্কেলেরও পরিবর্তন হয়। কিন্তু যারা পদোন্নতি পায় না তাদের কিন্তু আর এই গ্রেড পরিবর্তনের বা স্কেল পরিবর্তনের কোনো সুযোগ নেই। এবং এই পে স্কেলটা প্রতি 5 বছর পর পর এই কারণেই দেয়া হয় যে দ্রব্যমূল্য সবসময় মানে রোলিংয়ে থাকে। প্রতি বছরই বা প্রতি সময়ই দেখা যায় যে মানে দ্রব্যমূল্য বাড়ে। তো দ্রব্যমূল্য বাড়লে সেই বাড়তি দ্রব্যমূল্য ক্রয় করার জন্যই আসলে আমাদের এই পে স্কেলটা প্রয়োজন হয়। আচ্ছা, পে স্কেল যদি না হয় সেক্ষেত্রে আপনাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন? অনেকদিন থেকে যেটা জানি যে পে স্কেল বাস্তবায়ন হয়নি, অনেক অনেক 5 বছর পর পর হওয়ার কথা থাকলেও গত কয়েক বছর হয়নি। সেক্ষেত্রে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন? গত আপনার 2015 সালে আমাদের লাস্ট পে স্কেল হয়। সেই পে স্কেল হওয়ার পর নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের পে স্কেল হওয়ার কথা ছিল 2020 সালে। 2020 সালেও কিন্তু পে স্কেলটা আমাদের হয়নি। তো 2020 সালে পরে আরোটা 5 বছর চলে গেছে, যেই 5 বছরের মধ্যেও কিন্তু আমাদের পে স্কেল হওয়ার কথা ছিল। অর্থাৎ আমাদের এখন চলতেছে 8ম পে স্কেলে আমরা বেতন বোনাস পাচ্ছি। যেই পে স্কেলটা আমাদের 2020 সালে হওয়ার কথা ছিল 9ম পে স্কেল, এবং 2025 সালে সেটা হওয়ার কথা ছিল মানে 8ম, 9ম এবং 10ম পে স্কেল হওয়ার কথা ছিল 2025 সালে। অথচ আমরা সেই 9ম নিয়েই এখনো 8মের পরে 9ম পে স্কেল নিয়ে আমরা এখনো পড়ে আছি। এখন দেখেন 2015 সালে লাস্ট আমাদের পে স্কেল হওয়ার পরে এই যে 10-11 বছর চলে যাচ্ছে, এই 11 বছরে আমাদের কোনো পে স্কেল নেই, মানে আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই। আচ্ছা, এই যে 11 বছর থেকে কোনো পে স্কেল হচ্ছে না, সেই আগের 11 বছর আগের বেতন দিয়ে আপনাদের এখন চলাচলে বা সাধারণ কর্মচারীদের কোনো কষ্ট হচ্ছে কিনা, বা এরকম নিয়ে আপনাদের না, সেটাই আমরা তুলে ধরছি যে দেখেন 2008 মানে 15 সালে সর্বশেষ যে স্কেল ওইটাকে ধরেই সবসময় হিসাব করা হয়। তো 20তম গ্রেড হলো 8,250 টাকা। 8,250 টাকার বাড়ি ভাড়া, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, অন্যান্য যে অ্যালাউন্সগুলি আছে, সব অ্যালাউন্স মিলে একজন কর্মচারীর সর্বসাকুল্যে বেতন হয় 15,000 প্লাস 100-200 টাকা এরকম
বা কারো 100-200 টাকা কম বেশি হয়, 15,000 টাকাই ধরলাম। তো 2015 সালের 15,000 টাকার বেতন দিয়ে আজকে 2026 সালে আমাদেরকে চলতে হচ্ছে। 2015 সালের দ্রব্যমূল্য যে দাম ছিল, নিত্য পণ্য প্রয়োজনীয় যে যত জিনিসপত্র আছে, চাল ডাল আটা লবণ ময়দা সুজি, তারপরে স্কুলের শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয়, আনুষঙ্গিক সবকিছু, কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে প্রতিটা পণ্যই কিন্তু আর সেই 2015 সালের দামে নেই। সবগুলোই আপডেট হয়েছে এবং ধাপে ধাপে এই দামগুলি কিন্তু বৃদ্ধি পায়। শুধু একটা জিনিস হিসাব করেন আপনি, 2015 সালে 1 কেজি চালের দাম ছিল কত? 35 থেকে 40 টাকা। আর আজকে 2026 সালে সেই 1 কেজি চালের দাম হচ্ছে আপনার 75 থেকে শুরু করে 80-90 টাকা পর্যন্ত আছে, এর চাইতে এর বেশিও আছে। 70 টাকার নিচে কিন্তু কোনো চাল নেই। তাহলে আপনি দেখেন 35 টাকা থেকে যদি 70 টাকা হয়, তাহলে চালের দামটা কত হয়েছে? ডাবল, 35 টাকা বাড়ছে 1 কেজি চালে। এখন একটা পরিবারে যদি 50 কেজি চাল লাগে, তাহলে 50 কেজি 50 ইন্টু 35 গুণ দেন, যে শুধু চালের দামই তার এত টাকা বৃদ্ধি। তারপরে লবণ, এখন 1 কেজি লবণের দাম কত? 40 টাকা। তাহলে এটা 2015 সালে কত ছিল? তার অর্ধেক ছিল, 15 টাকা 20 টাকা ছিল। এই যে প্রতিটা পণ্য, এইভাবে আপনি যদি একটা সংসার হিসাব করেন, একটা টুথপেস্ট, এমনকি যে সাংসারিক যে যে ঝাড়ু, সেটা থেকে শুরু করে মাজুরিটা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আজকে দ্বিগুণের চেয়েও বেশি হয়ে গেছে। অথচ আমার বেতন কিন্তু সেই 2015 সালে রয়ে গেছে। এখন আপনি বলবেন যে তাহলে আপনাদের তো বছরে বেতন বৃদ্ধি হয়, 5% ইনক্রিমেন্ট হয়, তাহলে 8,250 টাকার 5% ইনক্রিমেন্টে বাড়ে 400 টাকা। 1 বছর পর একজন কর্মচারীর বেতন বাড়ে 400 টাকা। তাহলে 400 টাকা যদি হয়, তাহলে 15,400 টাকা 1 বছরে 5% ইনক্রিমেন্ট, এটাই বেতন বৃদ্ধির মধ্যে আছে। তাহলে 1 বছরে যদি আমার বেতন বাড়ে 400 টাকা, 1 বছরে প্রতিটি পণ্যের দাম কি যে বাড়ে, তাতে কি 400 টাকা হলো? হয়? সেটা কি কোনোদিন সম্ভব? তাহলে আপনার এই 10 বছরের আগের বেতন দিয়ে আমি 10 বছর পরে আধুনিক যুগে এসে কিভাবে এই পণ্যের সাথে আমি তাল মিলিয়ে চলব? প্রতিটা পণ্যের দাম কিন্তু আজকে পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে, লাগামহীন ভাবে দৌড়াচ্ছে। কর্মচারীরা আজকে দিশেহারা। 2015 সালের বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে তারা চলবে? কোনোভাবে চলতে পারতেছে না। এই 15 সালে পর থেকে আজকে 2026 সাল, 11 বছর, এই 11 বছরে 22টা ঈদ গেছে। এই 22টা ঈদ সরকারি কর্মচারীরা হাসি খুশি ভাবে উদযাপন করতে পারেনি, কারণ তারা যে বেতন পায় সেই বেতন দিয়ে সংসার চালিয়ে আবার নতুন পোশাক পরা, এটা তাদের জন্য একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না, ঠিক না? প্রত্যেকটা মানুষ হয় চাকরির সাথে জড়িত, নয় ব্যবসার সাথে জড়িত, এই দুইটাই তো। আর তো কোনো পেশা আমাদের বাংলাদেশে নাই, হয় ব্যবসা নয় চাকরি, ঠিক আছে? তাহলে একটা মানুষ যদি ব্যবসা করে, অথবা ধরেন আমি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করি, একজন রিক্সাওয়ালা 2015 সালে গুলিস্তান থেকে যদি আমার অফিসে আসতো, মতিঝিল থেকে আপনার আমার অফিস কমলাপুরে, সেখানে আসলে ভাড়া নিত 10 টাকা। কত সালে? 2015 সালে। আর আজকে 2026 সালে মতিঝিল থেকে আমার অফিস কমলাপুরে আসতে রিক্সা ভাড়া লাগে 50 থেকে 60 টাকা। প্রতিদিনই কিন্তু তার ভাড়াটা সে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যে তার রিক্সা ভাড়া যেটা এখনকার সময়ের সাথে তাল মিলিয়ে সে রিক্সা ভাড়াটা নিচ্ছে। বাস, আপনার অন্যান্য যে আছে সিএনজি, অটো, সবগুলোতেই আপনার ভাড়াটা কিন্তু তারা আজকে যে ভাড়া সেটাই নিচ্ছে। এবার আসেন আপনি একজন মুচি যে জুতা সেলাই করে, আপনি 2015 সালে যেই জুতাটা সেলাই করতেন 5 টাকায় 10 টাকায়, আজকে সেই জুতা সেলাই করতে গেলে আপনাকে 30 টাকা 40 টাকা লাগবে। এবার আসেন আপনি দিন মজুর যারা কামলা দেয়, আগে আপনি 2015 সালে একজন শ্রমিক পেতেন 300 টাকায়, 400 টাকায়, 500 টাকায় হাইয়েস্ট। আর আজকের বাজারে এই 26 সালে এসে আপনি একজন ডে লেবার, আপনি 800 থেকে শুরু করে 1200 টাকার নিচে আপনি একজন ডে লেবার আপনি পাবেন না। তাহলে সে কিন্তু তার মূল্য অনুযায়ী এটা নিচ্ছে। এবারে আসেন ব্যবসায়িক, যারা ব্যবসা করে, তার কিন্তু কখনোই লস নাই, কারণ সে পণ্যটা যদি বেশি দামে কেনে, বেশি দামে বেচে।
কম দামে কিনলে একটু কমে বেচে। কিন্তু আমাদের দেশে রেজাল্ট আছে, মানে ইতিহাস আছে যে কম দামে কিনলেও বেশি দামে বেচে, কিন্তু বেশি দামে কিনলেও যে বেশি দামে বেচে, কিন্তু কম দামে কিনলে যে ওই দামটা কমাই নেবে, সেটা মানে কমার্স সিস্টেমটা আমাদের দেশে নেই। আচ্ছা, আমরা একটু এবার গুরুত্বপূর্ণ একটা আলোচনায় আসি। এবার আমরা ইতিমধ্যে জেনেছেন এবং আমরাও যেটা মন্ত্রণালয় সূত্রে এবং সচিবালয় সূত্রে যেটা জেনেছি যে সরকার মূল্যস্ফীতির চাপ সামলাতে আপনাদের নবম পে স্কেলটা ৩ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং এরকম কথা ভাবছে আর কি। এখনো ওরকম চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এই ৩ ধাপে বাস্তবায়নের চিন্তা করছে সরকার। জি। আপনাদের এই সরকারের সাথে আপনারা কি সরকারি চিন্তা ভাবনার সাথে কি আপনারা কি একমত, নাকি আপনাদের চাওয়াটা কি? জি, এখন আমরা দীর্ঘ 11 বছর এই একটা পে স্কেল পাওয়ার জন্য আন্দোলন করছি। 11 বছর বলতে কথাটা 11 বছর না, আমরা 2018 সাল থেকে আমাদের এই আন্দোলন সংগ্রামগুলা শুরু করি, সেই আওয়ামী লীগ সরকার আমল থেকেই। আচ্ছা। কিন্তু আমরা তখন থেকেই আমরা রাজপথে মানববন্ধন, মহাসমাবেশ, র্যালি কোনো কিছু নেই, বাদ নেই যেটা আমরা করিনি। কিন্তু তারা আসলে আমাদের কথার বা আমাদের এইটার আমলে নেয়নি। এরপরে আসলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা কিন্তু নানা আন্দোলন সংগ্রাম করেছি, মহাসমাবেশ করেছি, অন্তর্বর্তী সরকার মানববন্ধন সময় করেছি, আপনাদের আন্দোলনটা জোরালো ছিল। অনেক জোরালো ছিল। কিন্তু তারা আমাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে পে কমিশন গঠন করেছে কি, পে কমিশন গঠন করে তারা শুধু একটা সুপারিশ দিয়ে যায়, কিন্তু তারা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচিত সরকারের উপরে তারা দায় চাপায়। আচ্ছা। নির্বাচিত সরকার আসছে, নির্বাচিত সরকারের আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার ইশতিহারে একটা বিষয় তুলে ধরেছেন যে ক্ষমতায় আসলে ওনারা পে স্কেল বাস্তবায়ন করবেন। এই জন্য আমরা বিএনপি সরকারকে, বর্তমান সরকারকে সাধুবাদ জানাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 11টা বছর কিন্তু এই একটা পে স্কেলের অপেক্ষায় আছি যে কখন আমাদের বেতনটা বাড়বে। আচ্ছা। প্রতিটা কর্মচারী আজকে এই যে 15 সালের বেতন দিয়ে 26 সালে চলতে না পেরে তারা কিন্তু একাধিকবার ঋণগ্রস্ত হয়েছে। অনেক কর্মচারী আছে যারা তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে একবার, দুইবার, তিনবার, 3 কিস্তিতেও তারা ঋণ নেয়। অনেকে ব্যাংক থেকে ঋণ নিছে এবং এই ঋণ যারা নেয় তাদের মাসে একটা কিস্তি হয়, কিস্তি তো পরিশোধ করতে হবে। এই কিস্তি পরিশোধ করতে গিয়ে যে টাকাটা বা যে বেতনটা তাদের হাতে পায়, তা দিয়ে আসলে তারা 10 দিন 15 দিনও চলতে পারে না। তারপরে তাদের শুরু হয় আবার হাহাকার, আবার ধার দেনা শুরু হয়। তো সেই 11 বছর থেকে আমরা যে পে স্কেলের অপেক্ষা করতেছি, এবং একটা পে স্কেলের মেয়াদ হলো 5 বছর, মানে প্রতি 5 বছর পর পর আপনি একটা পে স্কেল দিবেন। এখন সেই পে স্কেলটা যখন সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে, সরকারি কর্মচারীদের মধ্যে একটা আনন্দ উল্লাস মানে চলতেছে। এরকম পর্যায়ে আমরা যে বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়টা আমরা শুনতে পেলাম বা দেখতে পাচ্ছি যে সরকার 3 ধাপে পে স্কেলটা বাস্তবায়নের চিন্তা ভাবনা করছে বা এরকম করতে পারে, সম্ভাবনা আছে, এরকম কথা আমরা একটা শুনতেছি। এটা শোনার পর থেকেই বেসিক্যালি সরকারি কর্মচারী অঙ্গনে একটা অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হয়। কেননা যেটা আমরা শুনতে পেলাম যে 3 ধাপে বলতে যদি জুলাই থেকে কার্যকর করে তাহলে জুলাই থেকে বেসিকের 50% দিবে, তারপরের অর্থ বছরে বেসিকের 50% দিবে, তারপরের অর্থ বছরে আবার আপনার অন্যান্য যে ভাতা সেগুলি কার্যকর করবে। তাহলে আমাকে 3টা অর্থ বছর লাগতেছে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে। তো 3টা অর্থ বছর মানে 3 বছর। আমি একটা পে স্কেল দিলে সেটা সুবিধা ভোগ করবো 5 বছর, ঠিক আছে? 5 বছর পর আরেকটা নতুন পে স্কেল আসে। 5 বছর পরে আবার আরেকটা। তো আপনি আমাকে সুবিধা দিবেন 5 বছর, এই সুবিধার ভিতরে সেটা বাস্তবায়ন করতেই যদি আপনার 3 বছর লাগে, তাহলে আপনি আমাকে সুবিধা দিলেন কয় বছরের? যেমন আপনি যদি প্রথম সেশনে বা প্রথম ধাপে আমাকে 50% বেসিকে দিলেন, আবার পরবর্তী বছরে যদি 50% দেন, তাহলে আমাকে এই যে 50% পরের বছর দিলেন সেটার কার্যকারিতা কি আমাকে পরের বছর থেকে দিবেন নাকি এই 1 জুলাই থেকেই দিবেন? কিন্তু আমাদের দাবিটা হচ্ছে কি, আপনাদের আমাদের যে দাবি, এখন বিষয়টা হচ্ছে কি, সরকার চিন্তা ভাবনা করছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং অর্থনৈতিকভাবে যেটা আপনারাও জানেন, যেটা অর্থনৈতিকভাবে কিন্তু ততটা ভালো নেই যে আপনাদের পুরোটা একবারে বাস্তবায়ন করে দিবে। পে স্কেল বাস্তবায়ন করা এখন কিন্তু সরকার পক্ষে সম্ভব নয়। সেই মূল্যস্ফীতির চাপটা কমানোর জন্য কিন্তু এই পরিকল্পনাটা একটা অংশ। আপনাদের পরিকল্পনা কি? না, আমাদের পরিকল্পনা বলতে আমাদের যে দাবি জি। এবং অতীতে যে পে স্কেলগুলি বাস্তবায়ন হয়েছে সেইটার আলোকেই বলছি। আমাদের দাবি হচ্ছে পে স্কেলটা এক ধাপেই যাতে বাস্তবায়ন হয়, কিন্তু যদি সরকারের কোষাগারে বা অর্থনৈতিক অবস্থায় সমস্যা থাকে
দেশের অর্থনৈতিক অবস্থাটাও আমরা সরকারি কর্মচারী হিসেবে আমাদের ভাবা উচিত, এবং ভাবা উচিত বলে আমরা মনে করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, এবং সহযোগিতার অংশ হিসেবেই আমরা 2 ধাপে এটা বাস্তবায়ন করার জন্য আচ্ছা, আমরা দাবি জানাচ্ছি। এখন ওই 2 দুই ধাপটা ধাপটা কিভাবে? 2 ধাপটা কিভাবে? 2 ধাপটা হচ্ছে, আমাকে আপনি যখন থেকেই এটা কার্যকর করবেন তখন থেকে আমাকে মূল বেসিকটা পুরোটা দেন, মূল বেসিকটা দিবেন, আর পরবর্তী অর্থ বছরে বা 6 মাস পরে আমাকে আর্থিক সুবিধা অন্যান্য যেগুলি আছে ভাতাদি, সেগুলি আপনি পরবর্তী ধাপে আমাকে বাস্তবায়ন করবেন। কিন্তু আমাকে যেই তারিখে পে স্কেল আপনি কার্যকর করবেন সেই তারিখ থেকেই আমাকে সকল আর্থিক সুবিধা আমাদেরকে দিতে হবে। কেননা আপনি আমাকে একটা পে স্কেল দিলে 5 বছরের জন্য, ওই 5 বছরের জন্যই আমাকে সমস্ত আর্থিক সুবিধা আপনাকে দিতে হবে, এবং দেয়াটা মানে দায়িত্ব। এখন আমাকে যদি 50% এখন দেন, আর 50% যদি 1 বছর পরে দেন, আবার তৃতীয় বছরে গিয়ে যদি আমাকে হাউস অ্যালাউন্স দেন, তাহলে আমাকে হাউস অ্যালাউন্স দিলেন কয় বছর, পরবর্তীতে গিয়ে 2 বছর। সেই হিসেবে যদি আমাকে 5 বছর পর আরেকটা পে স্কেল দেন, তাহলে আমাকে হাউস অ্যালাউন্স বা অন্যান্য ভাতা দিলেন কয় বছর, যদি তৃতীয় বছর আপনি কার্যকর করেন 2 বছর। কিন্তু আমি কি প্রাপ্য কত বছরে? 5 বছর। 5 বছরে। তাহলে আমাকে যেদিন আপনি ইমপ্লিমেন্ট করবেন, পে স্কেল যেদিন কার্যকর করবেন, সেদিন থেকেই আমাকে সকল সুযোগ সুবিধা আমাকে দিতে হবে। আপনার ফান্ডে বা আপনার এখন টাকা নেই, ফাইন, আমাকে পরে দেন, কিন্তু পরে আমাকে সাপ্লিমেন্টারি বিল করে আমাকে বকেয়া হিসেবে দেন, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমার আপত্তি থাকার কথা না। কিন্তু আপনি যদি বলেন যে না, ওই 3 বছরের পরে যখন কার্যকর তখন থেকে আমি এই 2 বছরের বকেয়া পাবো না, তাহলে তো আমার এই পে স্কেল দেয়া না দেওয়ার কোনো কিছু মানে কোনো উপকার আসবে না। আমাকে 50% সুবিধা দেবেন এখন, 50% দেবেন পরের বছরে, আবার তারপরের বছর থেকে আপনি আমাকে অন্যান্য ভাতা দিয়ে দিবেন। এটা আসলে তো কোনো মানে আমাদের কর্মচারী অঙ্গনে এটা আসলে কোনো বেনিফিট আসবে না, 1 পয়সার বেনিফিট আসবে না। এখন আপনি যখন পে স্কেলটা কার্যকর করবেন যেই তারিখ থেকে, সেই তারিখ থেকেই কিন্তু দ্রব্যমূল্যের উপরে বিশাল একটা প্রভাব পড়বে। তা দ্রব্যমূল্য যে বাড়াবে, তারা কি এরকম ধাপে ধাপে বাড়াবে, যে এখন 1 ধাপ, আবার 1 বছর পরে 1 ধাপ, তৃতীয় বছর 1 ধাপ, এরকম বাড়াবে? ওরা কিন্তু দামটা ঠিকই একসাথে বাড়াই নেবে। তা আমাকে দ্রব্যমূল্যটা বাড়াই দিলেন আর আমাকে বেতনটা দিলেন 50% কমাইয়া, তাহলে আমি তো দ্রব্যমূল্যের পিছনে পড়ে গেলাম। তাহলে আমি ওই বাড়তি দামে কিভাবে কিনবো? তাহলে আমার এই পে স্কেল দিয়ে আমার লাভ হলো কি? আপনার ভান্ডে যদি টাকা না থাকে, আপনি আমাকে পরে দেন, কিন্তু আমাকে বকেয়া দিতে হবে। আমাকে বকেয়া দিতে হবে। আমার সমস্ত আর্থিক সুবিধা যেদিন পে স্কেল কার্যকর হবে সেদিন থেকে আমাকে সকল আর্থিক সুবিধা দিতে হবে। এখন আপনি আমাকে 2 ধাপে দেন আর 3 ধাপে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে পুরো টাকাটা, পুরো আমাদের আর্থিক সুবিধাটা আমাকে সাপ্লিমেন্টারি বিল করে আমাকে পুরো 5 বছরের বেনিফিট দিতে হবে। এটাই আমাদের দাবি। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস আসবো, যদি নবম পে স্কেল বাস্তবায়ন হয় সেক্ষেত্রে শুধু বড় সাহেবরাই লাভবান হবেন, নাকি আপনাদের নিম্ন দিকের কর্মচারী যারা আছেন তারা কতটা লাভবান হবেন? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন, যে রাস্তায় মার খাই আমরা সাধারণ কর্মচারীরা, পুলিশের টিয়ার শেল খাই সাধারণ কর্মচারীরা, তারপরে আপনার এই যে যত রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে কত কিছু করতে হয়, আমাদের এই যত আন্দোলন সংগ্রাম সবকিছু আমরা কিন্তু এই কর্মচারীরাই পে স্কেলের জন্য আন্দোলন করে, দাবি করে। আজ পর্যন্ত কি কখনো আপনারা শুনেছেন যে কোনো কর্মকর্তা পে স্কেলের জন্য আন্দোলন করছে বা দাবি করছে? কেউ করে না। কিন্তু দিন শেষে তাদেরই লাভবানটা বেশি হবে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে পে স্কেলটা ভোগ করবে সাধারণ কর্মচারী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, গোয়েন্দা সংস্থা, আনসার বিডিপি, ব্যাটালিয়ন যারা আছে, মোট কথা সরকারি সুবিধার মধ্যে যারা আছে, এর মধ্যে স্বায়ত্তশাসিত, আধা সরকারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, মানে সরকারের রাজস্বের সুবিধা যারা ভোগ করে প্রত্যেকেই পে স্কেলের সুবিধাটা পাবে। ঠিক আছে? অথচ এই পুলিশে যারা আছেন বা ডিফেন্সে যারা আছেন তাদেরকেই রাষ্ট্রীয় হুকুমে আমাদেরকে দমন করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করা হয় বা আঘাত করা হয়। কিন্তু দিন শেষে পে স্কেলের সুবিধাটা, পে স্কেলটা যখন বাস্তবায়ন হবে তখন সেও কিন্তু এই সুবিধাটা ভোগ করবে। আপনি একটা ফটো কার্ড শেয়ার করছেন আপনার আইডিতে, দেখেছি যে একজন আন্দোলনরত সরকারি কর্মচারীকে একজন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তো সেখানে আপনি এরকম একটা ক্যাপশন দিয়েছেন যে যে ধরে নিয়ে যাচ্ছে সেও কিন্তু এই পে স্কেল সুবিধাটা পাবে। আসলে পে স্কেলের দাবিটা কিন্তু আসলে সকল কর্মচারী এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আমি বলছিলাম যে এই সুবিধাটা শুধু যারা প্রথম গ্রেড থেকে নবম গ্রেড এরা বেশি পাবে, নাকি
একটা বৈষম্য থাকছে কিনা? না, বৈষম্যটা কিন্তু আপনি যেটা বলছেন সেটার অ্যান্সারটাতে আমি যেতে পারিনি। আচ্ছা। বৈষম্যটা কিন্তু সবসময় থাকে। যেমন ৮,২৫০ টাকা আর হচ্ছে ৭৮,০০০ টাকা এখন যেটা চলতেছে চলছে। অষ্টম পে স্কেল, এটা হচ্ছে 1:10 অনুপাত ধরা যায়, মানে 1:9 পয়েন্ট, একবারে 10-এর কাছাকাছি। তাই আমি এটা বাদ দিলাম। এখন নবম পে কমিশন যে প্রস্তাবনাটা দিয়েছে ২০,০০০ আর হচ্ছে ১,৬০,০০০, তার মানে ২০,০০০-এর ৮ গুণ কত? ৮ দুগুণে ১৬, ১,৬০,০০০, মানে 1:8 অনুপাতে। হুম, তাহলে একজন কর্মচারীর ৮,০০০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হলো, বাড়লো কত? ১২,০০০ টাকা থেকে কিছু কম, হুম। মানে ৭,৭৭৫ টাকা বাড়তেছে, ৫০ টাকা বাড়তেছে। আর ওখানের ৭৮,০০০ টাকাটা ১,৬০,০০০। ১,৬০,০০০, মানে ৮০,০০০ টাকা থেকেও বেশি, বেশি। মানে ডাবলের চাইতেও বেশি যদি ১,৬০,০০০ টাকা হয়। হুম। মানে বিষয়টা হচ্ছে কি, আপনি আমার বেতন ১ টাকা থেকে ২ টাকা করছে, মানে বেতন ডাবল করে দিছে। মানে শোনাচ্ছে এরকম বিষয়টা যে আমি তো বেতন দ্বিগুণ করে দিছি, আর আপনার বেতন ১০০ টাকা, ওটাকেও দ্বিগুণ করে দিছে। তাহলে ১০০ টাকার দ্বিগুণে হলো ২০০ টাকা, আর আমার ১ টাকার দ্বিগুণে হলো হ্যাঁ, আমি সেটাই ২ বলছিলাম টাকা। যে এই যে বৈষম্যটা কিন্তু থাকছে, বৈষম্যটা কিন্তু থেকেই সেক্ষেত্রে যাচ্ছে। আপনাদের কর্মচারী যে সংগঠন আরেকটু কথা বলি, এই যে আপনাদের দাবিটা কি? এই বৈষম্যটা যে আছে, হুম। এখানে মনে করেন আমাদের যে কর্মচারীর যদি ৮,০০০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হয়, আর ৭৮,০০০ টাকা থেকে বেড়ে যদি ১,৬০,০০০ টাকা হয়, ওই ১,৬০,০০০ টাকার জন্য বাজারের দ্রব্যমূল্যের যে দাম, আর আমার যে ২০,০০০ টাকা যে কর্মচারী পাবে তার একই দাম। জন্য সেই একই দাম। বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু আলাদা না, সেক্ষেত্রে কিন্তু আর ধনী গরিব চিনবে না, চিনবে না। ওখানে কোনো বৈষম্য নেই, ওখানে একবারে সবার জন্য সমান। সমান। তো তাহলে যে পণ্যটা ১,৬০,০০০ টাকা বেতন পাওয়ার যে লোকটা, সে যে দোকান থেকে কিনবে, ২০,০০০ টাকা বেতন পাওয়ার লোক সেই একই দোকান থেকে কিনবে, কিন্তু দুইজনের মানে সক্ষমতা এক নয়। এটাই হচ্ছে আমাদের বৈষম্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এর জন্য মানে এর জন্য আপনাদের আলাদা কোনো দাবি উঠছে কিনা যে এই গ্রেড সমন্বয় করা বা হ্যাঁ, grade কমায় নেওয়ার জন্য? গ্রেড সমন্বয়ের জন্য তো আমরা যখন পে কমিশনের কাছে মত বিনিময় শুরু হয়, সেটাও আমাদের একটা আন্দোলনের প্রেক্ষিতে আমরা পে কমিশনের সাথে সাক্ষাৎ চেয়েছিলাম। তখন তারা একটা মত বিনিময় সভার আয়োজন করে, যেই মত বিনিময় সবাই কিন্তু সাধারণ পাবলিকেরও একটা অনলাইন জরিপ নিয়েছিল। আচ্ছা। সাধারণ পাবলিকের অনলাইন মতামত নিয়েছিল যে কত টাকা বেতন হতে পারে, আশায় প্রত্যেকটা জিনিসের উপরে আলাদা আলাদা কোটেশন ছিল, অনলাইনে তারা মতামত দিয়েছে। শিক্ষকদের মতামত নিয়েছে, ডিফেন্সের মতামত নিয়েছে, বিভিন্ন সংগঠনের মতামত নিয়েছে, এবং আপনার যে সরকারি কর্মচারী বা সাধারণ পাবলিকের যে মানে যারা স্ত্রী, যাদের পরিবার, তাদের মতামত নিয়েছে, এমনকি সর্বশেষ যে যারা সচিব পর্যায়ে আছেন তাদেরও মতামত নিয়েছেন। নবম পে কমিশন কিন্তু চুলছেরা বিশ্লেষণ করেই তারা এই তৈরি করেছে, প্রস্তাবটা তৈরি করেছে। তাদের কাছে আমাদের প্রস্তাব ছিল যে গ্রেড সংখ্যা কমাইয়ে 1:4 অনুপাতে, অর্থাৎ আমরা সর্বনিম্ন চেয়েছিলাম ৩৫,০০০ টাকা। ৩৫,০০০ টাকাটা চেয়েছিলাম কিভাবে? ২০১৫ সালের ৮,২৫০ টাকাকে যদি আপনি ডাবল করেন ২০২০ সালের পে স্কেলে, তাহলে হয় ১৬,৫০০ টাকা। যদি ২০২০ সালে আমরা পে স্কেল পেতাম নর্মালি ভাবে ৫ বছর পর, তাহলে আমাদের ১৬,৫০০ টাকা হতো ডাবল করলে। আবার ২০২৫ সালে যদি আরেকটা পে স্কেল হতো, তাহলে ১৬,৫০০ টাকার স্কেলটাই কিন্তু ৩৩,০০০ টাকায় যেত। আর নিচের গ্রেডের কর্মচারীদের যেহেতু ১০০%-এর চাইতে একটু বেশি দেওয়া হয়, সেই দুইটা পে স্কেলকে সমন্বয় করে আমরা সর্বনিম্ন ৩৫,০০০ টাকা দাবি করেছিলাম। সেই ৩৫,০০০ টাকার বিপরীতেই গ্রেড সংখ্যা কমিয়ে আমরা ১২টা গ্রেড করার জন্য দাবি করেছিলাম, যে ১২টা গ্রেড করলে তাহলে ওই বৈষম্যটা থাকবে না। কিন্তু গ্রেড সংখ্যা এই নবম পে কমিশন অপরিবর্তিতই রাখলো, এবং আমাদের স্কেল ওনারা ২০,০০০ টাকা প্রস্তাব করছে। কিন্তু এটা আমাদের দাবি ছিল যে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা এবং গ্রেড সংখ্যাকে কমিয়ে ১২টায় নিয়ে আসার জন্য। এতে কিন্তু বৈষম্যটা থাকছে আর কি। হ্যাঁ, বৈষম্যটা কিন্তু ওই যে গ্রেড ২০টা রয়েছে, এবং স্কেলও হিসাব দিক থেকেও কিন্তু বৈষম্যটা থেকেই গেল। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যদি আপনি মনে করেন ধরলাম যে নবম পে স্কেল বাস্তবায়ন হলো, নবম পে স্কেল বাস্তবায়ন হলে নর্মালি দ্রব্যমূল্যের একটা প্রভাব পড়বে, সবকিছুতে একটা প্রভাব পড়বে। আর এই যে বিশাল অঙ্কের যে টাকাটা, এই টাকাটা কিন্তু সাধারণ মানুষের কাছ পকেট থেকে উদ্ধার করতে হবে, বা আয়করটা বাড়াইতে হবে, আয়কর থেকে আসবে। এই যে মানুষের পকেট থেকে টাকাটা আসবে, মানুষ আপনাদেরকে এই নবম পে স্কেলে সাই দিবে কেন? তাদেরকে আপনি কি বিশেষ ধরনের সুযোগ সুবিধা দিবেন? যে নবম পে স্কেল বাস্তবায়ন হইলো, কিন্তু বাস্তবায়ন হওয়ার পরে কি সরকারি কর্মচারীদের স্বভাব চরিত্র পরিবর্তন হবে,
ঘুষ খাওয়া বন্ধ হবে, বিভিন্ন ফাইল হওয়া বন্ধ হবে কিনা? অবশ্যই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা মনে করি সরকারি সেক্টরে প্রায় 70 থেকে 80% যে দুর্নীতি বা যারা পেটের দায়ে দুর্নীতি করে সেটা থাকবে না। আর যাদের স্বভাব নষ্ট সেটা তাদের কোনো কালেই যাবে না। ঠিক আছে, এখন আমরা যে আয়করের কথাটা যে বলছেন, যে আয়করে সাধারণ মানুষের সকলের কাছ থেকেই আয়কর নিয়ে এই রাজস্ব আয়টা বাড়াবে। আমরাও কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরাও আমরা কিন্তু এই রাজস্ব আয় দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যদি হিসাব করেন, জরিপ করেন, বর্তমানে 20% কর্মচারীরাও আয়করের আওতাভুক্ত না। হ্যাঁ, না সেই প্রশ্ন আমরা আসবো। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাকে আমরা সাধারণ মানুষের জনগণের টাকায় যখন আপনার পে স্কেলটা বাস্তবায়ন হবে, সেক্ষেত্রে সাধারণ মানুষ বিশেষ কোনো সুবিধা পাবে সরকারি সাধারণ অফিসগুলোতে? মানুষের প্রত্যেকেরই তো কয়েক ক্ষমতা বাড়বে। আমার যখন বেতন বাড়বে, এখন আমার মনে করেন 8,250 15,000 টাকা নিয়ে আমি বাজারে গেলে, এখন আমি যে বাজারটা করি, আবার যখন আমার 20,000 টাকা স্কেল হবে, সর্বসাকুল্যে একটা হিসাব দেখা গেছে যে 40,000 টাকার মতো আমার বেতন আসবে, তখন আমি 40,000 টাকা নিয়ে যখন আমি বাজারে যাব, স্বাভাবিকত আমি 15,000 টাকার চাইতে 40,000 টাকা আমি অনেক বাজার করবো আরো। তাহলে আপনার মনে করেন একটা দোকান আছে, আপনার দোকান থেকে আমি একটা জিনিস কিনতাম, খাবার, যেটা আগে কিনতাম 5 কেজি, এখন আমার বেতন বাড়ায় আমি সেটা সেখানে কিনলাম 10 কেজি। তাহলে আমার ক্রয় ক্ষমতা বাড়লো আর আপনারও সেল বাড়লো, তাই না? প্রত্যেকটা কর্মচারীর কিন্তু সেই সেলটা বাড়বে। দ্রব্যমূল্যের দামও যদি বাড়ে তাহলে ওই প্রত্যেকেই কিন্তু ওই তার মাধ্যমেই কিন্তু তার পাওনাটা মানে আদায় করে নিয়ে যাচ্ছে। মানে আপনি স্বীকার করছেন যে সেবার মান বাড়বে? সেবার মান বাড়বে, আপনার ক্রয় ক্ষমতা বাড়বে, আবার আপনার সেলিংটাও বাড়বে। আমি আগে যে বেতন পেতাম সেখানে, সেটা নিয়ে এক কথাই তো বলা যায় যে আমি আগে 15,000 টাকা নিয়ে বাজারে গেলে যে বাজার করতে পারতাম, 40,000 টাকা বাজার নিয়ে বাজারে গেলে তো স্বাভাবিকত আমি অনেক বেশি বাজার করতে পারবো। তা বেশি বাজার করতে পারলে আপনি বেশি বাজার আমার কাছে বিক্রি করতে পারলেন, তাহলে আপনার লাভটা ওখান থেকে বাড়বে না? প্রত্যেকেই তো, যত শ্রমজীবী আছে তারাও তো ওই টাকাটা তারা বাড়াইয়ে নেবে, তাহলে তাদের তো মানে সব দিক থেকেই বাড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকারি বেতন বৃদ্ধি পেলে তার সাথে সাথে প্রাইভেট সেক্টর অন্যান্য সবগুলোতেই আনুপাতিক হারে বেতন বৃদ্ধি পায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি একটু তুলে আনছেন, সেটা হচ্ছে যদি পে স্কেল বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি কর্মচারী যারা আছে এদেরকে সবাইকে কিন্তু আয়করের আন্ডারে নিয়ে আসবে। এখন কিন্তু অনেক কর্মচারী আছে যারা আয়করের আন্ডারে নাই এবং অনেকেই দেও না, আয়কর ফাঁকি দিয়ে চলছে। সেক্ষেত্রে আয়করের আন্ডারে নিয়ে আসা বাধ্যতামূলক করবে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী এর জন্য প্রস্তুত আছে কিনা? এটাও আপনি মানে খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আয়কর হচ্ছে পরে আবার দাবি করবো যে আমরা না 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 পে স্কেল চাইলাম, এখন আয়কর আবার না না, সেটা আমি বলছি। মনে করেন আপনি আমাকে আয়কর আমার থেকে নেবেন, আয়কর দেওয়ার তো একটা ক্রাইটেরিয়া আছে যে বছরে 3 লক্ষ টাকা যদি তার বেসিক হয়, বেসিক, হ্যাঁ, তার বছরে 3 লক্ষ টাকা যদি তার বেসিক হয় সব মিলাইয়া, তাহলে সে আয়করের আওতায় আসবে। আপনি আমার ওই 3 লক্ষ টাকার আয়করে ফেলে দেন, আপনি আমাকে 3 লক্ষ টাকার আয়করে ফেলে দেন। এখন মনে করেন আপনি ওখানে কোনো ভাতার আয়কর হয় না, ভাতার উপরে আয়কর হয় না, মূল বেসিক। তা আমার মূল বেসিক হলো 12টা, 12 মাসে 12টা, 2 ঈদে 2টা বোনাস, তাহলে 14টা। 8,250 টাকার 14টায় কয় টাকা হয়? 3 লাখ টাকা হয়। তাহলে শুধু সেটা না, আপনি 20,000 টাকারই আপনি 14 দিয়ে গুণ দেন, 14 দুগুণে 28, 2,80,000 টাকা হয়। 20,000 টাকা যদি আমার বেসিক হয়, স্কেল হয়, এখন যে স্কেল, তাতেও তো আমার এই 3 লক্ষ টাকা ক্রস করতেছে না। কিন্তু 20,000 টাকা স্কেল করলে এখন যারা চাকরি করতেছে বর্তমানে রানিং এ যারা আছে, প্রত্যেকেরই তো চাকরি বয়স 7 বছর 8 বছর 10 বছর হয়ে গেছে, তাদের ইনক্রিমেন্ট হয়েছে, বেসিক বাড়ছে। সেই হিসেবে বেতন নির্ধারণী যেটা পে স্কেল হওয়ার পর যে ফিক্সেশন, সেই ফিক্সেশনটা করার পর তাদের বেসিকটা যদি 26,785 টাকা হয়, তাহলে প্রত্যেকটা কর্মচারী আয়করের আওতায় পড়বে। এবং প্রত্যেকটা কর্মচারী কিন্তু আয়কর দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আমি যখন আয়কর দিতে পারবো তখন আমি রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আমি গণ্য হব, যে আমি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছি। অবশ্যই। এখন সেই ট্যাক্সটা দিতে গেলে আমার আয়টা তো বাড়াতে হবে। আমাকে আয়করের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দেন, আমার ট্যাক্স দিতে কোনো আপত্তি নেই। এটা প্রত্যেকটা কর্মচারীর মানে এই একই কথা। তারপরও যদি এখন পে স্কেলের জন্য আসলে বরাদ্দ না রাখে, সেটা আমাদের দুর্ভাগ্য। এবং আমরা আসলে তখন কি করব, সেটা আমরা ওই
বাজেটটার উপরেই ছেড়ে দেই, যে বাজেট যদি বরাদ্দ না রাখে তখন হয়তো এদেশে যে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলি আছে তারা নিশ্চয়ই তখন এক হয়ে যাবে। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তার বাঁচতে হলে সামনের দিকে আগাতে হবে, দেয়াল তো আর ভাঙা যাবে না, যে কোনোভাবেই তাকে সামনের দিকে আগাতে হবে। তো সেই হিসাবেও আমাদেরকেও ওই অনুযায়ী আমাদের তখন তাহলে ব্যবস্থা নিতে হবে, কারণ এছাড়া তো আর আমাদের আসলে কিছু করার নেই। কারণ আমাদের ওই যে কথাই হলো যে ডু অর ডাই, তো সেই ওই একরকম চিন্তাতেই আসলে আমাদের কিন্তু আমরা আশা করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পে স্কেল বাস্তবায়ন করবেন, তো আমাদেরও বিশ্বাস যে আসন্ন বাজেটে বরাদ্দ রাখবেন এবং সরকার সেই দিকেই আগাচ্ছে বলেও আমরা মোটামুটি আভাস পাচ্ছি। জানছি আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমেই আমরা এটা জানতেছি, যে আভাসও পাচ্ছি যে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে, কিন্তু বাস্তবায়নটা কিভাবে হবে সেইটা নিয়ে এখন আসলে সকলের মধ্যে আমারও একটা আলোচনাটা। প্রশ্ন ছিল, যদি বাজেটে যদি বাস্তবায়ন রাখেও সেক্ষেত্রে একটা ধীর গতি বাস্তবায়নের একটা পরিকল্পনা করছে সরকার, সেক্ষেত্রে আপনাদের কোনো আপত্তি থাকবে কিনা, বা আপনারা না, ধীর গতিতে আমাদের দাবি বাস্তবে আমাদের দাবি ওই একটাই, আপনার কাছে এখন টাকা নেই পরে দেন, কিন্তু আমাকে এই বকেয়া দিতে হবে। আমার বুঝছি। আমার সকল আর্থিক সুবিধা দিতে হবে। পে স্কেল যেদিন কার্যকর করবেন সেদিক থেকেই দিতে হবে। আপনার কাছে এখন টাকা নেই, রাষ্ট্রের এখন ক্রাইসিস, 6 মাস পরে দিবেন, দিতেই পারেন, আমরা সেটা মেনে নিব। 6 মাস পরে আমাকে সাপ্লিমেন্টারি বিল করে পুরাটা দিয়ে দেন, কারণ আমার বিল তো হাতে হচ্ছে না, এখন আইবাসে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারি ক্ষেত্রে আপনার যে মূল বেতন এটাকে ভাঙার কোনো সুযোগ নেই। আপনার যখন পে ফিক্সেশনটা হবে, আমার আগের যে ইনক্রিমেন্ট দিয়ে কত টাকা বেতন বাড়লো এবং ফিক্সেশনে কত টাকা গেল, কোন ধাপে পড়লো, এটা সব কিছুর উপরে ক্যালকুলেশন করে একটা পে ফিক্সেশন হয়। পে ফিক্সেশন হওয়ার পর যেই বেসিকটা দাঁড়াবে, যে অ্যামাউন্টটা দাঁড়াবে, ওটাকেই বলে মূল বেসিক, ওটাকেই বলে মূল বেতন। ওইটার উপরে ভিত্তি করেই আপনার মাসিক বেতন হবে, আপনার হাউস অ্যালাউন্স হবে, ওইটার উপরে ভিত্তি করেই আপনার এই যে বৈশাখী ভাতা, তারপরে আপনার এই যে ঈদের বোনাস, সবকিছু ওইটার উপরেই নির্ভর করে হবে। সুতরাং ওই মূল বেসিকটাকে কখনো ভাঙা যায় না। সেক্ষেত্রে যে 50% করেও এক্ষেত্রেও একটা ফিক্সেশন জটিলতা তৈরি হবে। আর একটা কথা হচ্ছে যে যারা অবসরে চলে গেছে, অনেকেই আছে পেনশনে চলে গেছে, কিন্তু পেনশনে গেলে তার 18 মাস সে পিআরএল এ থাকে। ওই 18 মাস হচ্ছে চাকরিতে থাকা অবস্থায় যে সুযোগ সুবিধা, ওই 18 মাস সে সেই সুযোগ সুবিধাই পাবে, শুধু তার কাজটা থাকবে না, কিন্তু তার 18 মাস সে পুরো সুযোগ সুবিধা পাবে। ওই 18 মাসের একদিনের মধ্যে যদি পে স্কেল কার্যকর হয়, মনে করেন 1 জুলাইতে পে স্কেল কার্যকর হলো, ওই 1 জুলাইতে একজনের পিআরএল শেষ, ওই দিনই বিকেল 5টা পর্যন্ত তার মেয়াদ আছে, ওই মেয়াদের মধ্যেই যদি পে স্কেল কার্যকর হয় তাহলে তাকে ফুল ফ্যাসিলিটিস দিতে হবে পে স্কেলের ফিক্সেশনে। এখন তার ফিক্সেশন যখন আপনি ওই ফুল বেনিফিট দিয়া করবেন, 2 তারিখই তার সেটেলমেন্ট হবে, 2 তারিখের পর থেকেই তো তার সেটেলমেন্ট হবে। ওই ফিক্সেশনে আবার তার যে সেটেলমেন্টে তার অ্যামাউন্টটা যেটা দাঁড়াবে সেইটারই 1 টাকার বিপরীতে 230 টাকা যে গ্র্যাচুইটি, সেইটা সে পাবে। তাহলে আপনি যদি 50% তার বেসিক দেন, তাহলে তাকে পেনশনটা মানে গ্র্যাচুইটিটা আবার 50% কিভাবে করবেন? তাকে কি আবার 1 বছর পরে দিবেন? নাকি পেনশনারদের জন্য আপনি একটা গেজেট করবেন আর সাধারণ কর্মচারীদের জন্য একটা গেজেট করবেন? মানে সবকিছুতে তালগোল পাকিয়ে যাবে। তো আপনাকে পে স্কেল দিলে বেসিকটা আপনাকে ফুল দিতেই হবে, ঠিক আছে? আর আপনি অন্যান্য ভাতা দিবেন, সেটাও আপনাকে ওই কার্যকরের তারিখ থেকেই দিতে হবে। তা না হলে তো আপনি আমাকে যদি 2 বছর পরে দেন, তাহলে তো আমাকে ওই সুবিধাটা 2 বছরের 3 বছরের দিলেন, 2 বছরে আমি পেলাম না, কিন্তু আমি তো এটা প্রাপ্য পুরো 5 বছর। এটা হলো মূল বিষয়। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের সোনালী নিউজের বিশেষ সাক্ষাৎকারে আমাদের আব্দুল মালিক ভাই আসার জন্য আমাদের সোনালী নিউজের পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অন্য সময় সুযোগ পেলে আমরা আপনাকে ডাকবো। তখন আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আজকের এই আলোচনাগুলি দেখেছেন, আলোচনার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সামনে পে স্কেলের জন্য আমাদের অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা আমরা করেছি। আমরা চাই সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাষ্ট্রের উন্নয়ন করব, এই রাষ্ট্রটাকে একটা সুন্দর রাষ্ট্রে একটা সোনালী ইতিহাস গড়ার জন্য আমরা
একটা স্বনির্ভর বাংলাদেশ করার জন্য সরকারের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 22 লক্ষ সরকারি কর্মচারী তথা 22 লক্ষ পরিবার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা চাই এই সরকার আমাদের সকলের আশা প্রত্যাশা পূরণ করবেন, এবং আপনারা যারা আমাদের এই কথাগুলি দেখছেন সবাই আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে।